নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমাদের আশেপাশে মাঝে মাঝে এমন কিছু টক্সিক মানুষ বেরিয়ে যায় যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধুমাত্র অনুমানের বশে সব কিছু বলে দিতে পারে। আবার আমাদের সম্পর্কে দেখবে এমন কিছু কথা বলে দেবে যেটা হয়তো তুমি নিজের সম্পর্কে নিজেও জানো না বা বাবা মারাও জানে না যে তার সন্তানটা ঠিক এমন। তো এইসব কথাগুলো আমরা বেশিরভাগই এড়িয়ে চলি ঠিকই, কিন্তু মাঝে মাঝে একটু দৃষ্টি আকর্ষণ না করলেও চলে না। কথাটা কেন বললাম সেটা তো অবশ্যই বলবো। তো চলো এখন সকালে ব্রেকফাস্টটা বানাই। এখন সকাল 10টা মতো বাজে আর আজ মঙ্গলবারে নিরামিষ রান্নাবান্না ভীষণ চিন্তা করতে হয় কি রান্না করব আর কি খাবে, কারণ খাবার দাবার ভালো না হলে তো আবার কেউ মুখেও তুলবে না। তো এখানে দেখো আলুর তরকারি রান্না করব, একটু মিষ্টির দোকানের মতো করেই করছি। আর এখানে ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, হিং, আদা কুচি, তার সাথে শুকনো লঙ্কা। আদা বাটা দিলেও চলতো, তো এত তাড়াতাড়ি আবার কি আদা বাটা করবে, কারণ আদা বাটা রসুন বাটা যেটা আমার ফ্রিজে থাকে সেটা হচ্ছে আমিষ, যার জন্য এখানে আর দিলাম না, কুচি করেই দিলাম। আর এখানে আলুটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে বেশি ভাজা ভাজা করার দরকার নেই যদিও, তো ঝোলটা দিয়ে দেব, মানে গরম জল দেব। তো যেই মশলাটা প্রথমে বানালাম ভাজা মশলাটা, সেটা ওদিকে আবার মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর তার সাথে ফুলকো ফুলকো লুচি। আর যেই মটরটা ভিজিয়েছিলাম দেখলে, সেটা প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নেব। সিটি দিলে তাহলে নরম হয়ে যাবে। আর গরম জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। আসলে কি বানাবো না বানাবো সেটা আগের থেকে আমার একদমই ঠিক ছিল না, তো মটরটা রাত্রেবেলা ভেজাতে পারিনি। আর যখন মটর বা ছোলা হোক আগের থেকে ভেজাতে পারি না, বেশি করে টকবক করে ফোটা গরম জল দিয়ে ভিজিয়ে রাখি, তো তাড়াতাড়ি কিন্তু প্রেশারে সিটি দিলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। একজন শিশু যখন পৃথিবীতে আসে তখন তাকে দেখে আমরা কেউই বলতে পারি না বড় হয়ে সে কতটা গুণের অধিকারী হবে, অথবা সে যেই পরিবেশে যেই পরিবারে জন্মেছে বড় হয়ে যে সে তার পরিবারের মতনই হবে তারও কিন্তু কোনো মানে নেই। আমাদের সমাজে এমন অনেক মনীষীদের কথা আমরা জানি যারা ছোটোবেলা অনেক কষ্ট করেছে, বড় হয়ে তারা শুধুমাত্র নিজের যোগ্যতায় নিজের চেষ্টায় একটা ভালো জায়গায় পৌঁছেছে। তো সেক্ষেত্রে বলা যায় কারো সম্পর্কে কোনো কটূক্তি করা বা খারাপ কথা বলার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। আর যোগ্য ব্যক্তিরা কখনোই কাউকে ছোট করে কথা বলে না। আসলে কাজের দ্বারা নিজের যোগ্যতাটা প্রমাণ করতে হয়। সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচা বা নিজেকে প্রতিষ্ঠিত করা, এর দ্বারা কিন্তু কে কতটা যোগ্য সেটা প্রমাণ হয়। আর সেটা মানুষ বলে দেবে। আমি কতটা যোগ্য সেটা আমি বললে কিন্তু চলবে না। কিন্তু কিছু কিছু মানুষ আছে তাদের কথার দ্বারা এমনভাবে বোঝায় যে তারাই সব জানতা, সব কিছু জানে, সব কিছু বোঝে, তারাই যোগ্য, তাদের উপরে এই পৃথিবীতে কিচ্ছু নেই। আবার অনেক সময় ফিনান্সিয়ালি স্ট্রং এমন মানুষ আছে যাদের আচরণ কথাবার্তা ঠিক এমন জায়গায় পৌঁছে যায় তাদেরকে কোনোভাবেই যোগ্যতা অন্ততপক্ষে আমার মনে হয় না। জন্ম থেকেও আসলে কেউ যোগ্য হয়ে ওঠে না, তাদের আচরণ কথাবার্তাতে ব্যবহারে বোঝা যায় কে কতটা যোগ্য। আর এইসব অযোগ্য মানুষরা যখন কাউকে ছোট করে কথা বলার চেষ্টা করে তখন আমার মনে হয় কোনো উত্তর না দিয়ে শুধুমাত্র একটুখানি স্মাইল করে যদি ইগনোর করা যায়, এর থেকে বড় উত্তর আর তাদের জন্য কিছুই হয় না। বর্ষাকালে ঘরে সবথেকে বেশি আরশোলা হয়, যার জন্য ফার্নিচার সরিয়ে সপ্তাহে একদিন সেই জায়গাটার মধ্যে লক্ষ্মণ রেখা দিয়ে রাখি। লক্ষ্মণ রেখা দিয়ে রাখলে না সহজে আরশোলা একদমই আর এদিকে আসে না। আর বেডরুমের মধ্যে তেমন একটা আরশোলা হয় না, তারপরেও এই যে ড্রেসিং টেবিলের পেছনে, তারপরে আলমারির সাইডগুলোতে দিয়ে রাখি। কখনো যদি আবার একটা ছোট আরশোলা ঢুকে যায় তাহলে তো ভীষণ খারাপ হয়ে যাবে। আর আরশোলা আমি ঘেন্না ভয় দুটোই পাই। যদিও ঘরে তেমন একটা আরশোলা নেই, কারণ আমি সবসময় ক্লিন করতে থাকি, তারপরেও দেখবে লাইট অফ করলে দু একটা জানি কোথা থেকে বের হয়েই যায়। তো যার জন্য সপ্তাহে একদিন ফার্নিচারগুলো সরিয়ে জায়গাটা আগে ভালো করে মুছে নেই, মুছে তারপরে লক্ষ্মণ রেখা দেই। আমরা মেয়েরা যা করি তাতেই সমস্যা। আমরা যদি সারাদিন সংসারের কাজকর্ম করে একটু সময় বের করে যদি শুয়ে বসে থাকি, তাতেও একদল মানুষ বলবে ওই তো সংসারের কাজটুকু করে, তারপর সারাদিন শুয়েই থাকে। আবার আমরা যদি সংসার সামলে নিজের পায়ে দাঁড়ানোর জন্য কোনো একটা কাজ করি, তাতেও সমস্যা। সেক্ষেত্রে দেখবে তোমার ফ্যামিলিতে বা তোমার বাড়িতে যাই সমস্যা হোক না কেন, যাই ঘটে যাক না কেন, সব দোষ তোমার। কারণ ওই যে তুমি কাজ করো, তুমি বাইরে কাজ করতে যাও বা তুমি ঘরে কাজ করো, তোমার একটা প্রফেশন আছে, তার মানে হলো তুমি তোমার প্রফেশনটা নিয়ে এতই ব্যস্ত, তোমার এদিকে সময় দেওয়ার কোনো সময়ই নেই।
ওই যে তুমি নিজের সংসারের ফাঁকেও নিজের জন্য একটা কাজ করছো আলাদাভাবে, সেটা আসলে কেউ মেনে নিতে পারে না। আর তার সাথে যদি বাড়িতে সন্তানের কিছু হয়, তাহলে সব দোষ মায়ের। কারণ মা নিজের কাজ নিয়ে, নিজের জগৎ নিয়ে এতটাই ব্যস্ত যে সন্তানের দিকে তার কোনো সময় দেওয়ার সুযোগই নেই। আর তার সাথে সাথে যদি দেখবে সন্তানের শরীর খারাপ হলো, তাহলে তো সবাই একটাই কথা বলবে যে মা তো সারাদিন নিজের কাজ নিয়ে ব্যস্ত, ওই তো বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে। তো এই কথাটা শুধু আমি না, আমার মতো কত মানুষ, কত মেয়েকে যে শুনতে হয়। আর এই কথাগুলো জানো তো কে বলে? মেয়েরাই বলে। হয়তো সংসারের বা বাড়ির ফ্যামিলির কোনো মেয়ে সদস্য বা বাড়ির আশেপাশের কোনো মেয়ে সদস্য, তারাই কিন্তু এসব বলে, এসব গুজব ছড়ায় যে ওই তো সারাদিন নিজের কাজ করে, যার জন্যে ওর সংসারে এই অবস্থা, বা তার পারিবারিকভাবে এই সমস্যাটা হচ্ছে, শুধুমাত্র দায়ী আমি। কারণ ওই যে আমি একটা কাজ করি, যার জন্য আমি যদি কাজটা না করতাম তাহলে এই সমস্যাটা হতো না প্রথমত। আর তুমি যদি কিছু আর্নিং করো তাহলে তো কোনো কথাই নেই, প্রত্যেকটা কথাতে তোমাকে এটা শুনতে হবে। ওই যে তুমি টাকার জন্য এই কাজটা করছো, যার জন্য দেখো তোমার সংসারে কিন্তু এই অবস্থা। তুমি আজকে এক তরকারি ভাত রান্না করলে, তাতেও কিন্তু সমস্যা। এক তরকারি ভাত তো রান্না করবেই, ওই যে টাকার পেছনে সারাদিন ছুটে। তো এই ধরনের কথাগুলো আসলে আমরা সবসময় অ্যাভয়েড করি, কিন্তু মাঝে মাঝে না ইচ্ছে করে যে খুব চিৎকার করে করে উত্তর দিই যে সব কিছুর জন্য শুধুমাত্র আমি বা আমাদের মতো মেয়েরা দায়ী থাকে না। কিন্তু আমরাও তো অনেক সময় পরিস্থিতির শিকার, তাই না? আমাদেরও তো অনেক কিছু ইচ্ছে করে, অনেকভাবে চলতে ইচ্ছে করে, সেটা কি আমরা পারি না? আর একটা মেয়ে যখন নিজের পায়ে দাঁড়াতে চায়, তার অনেক বড় কারণ থাকে। সে একটু সচ্ছলভাবে নিজের পরিবারকে, নিজের সন্তানকে চালাতে চায়, বা তার স্বামীর পাশে দাঁড়াতে চায়। তো এই জিনিসটা আসলে অনেকের সহ্য হয় না। আবার কিছু কিছু মানুষ আছে এর থেকেও বেশি ভয়ানক। তুমি যতই ভালো থাকো না কেন, তোমার ভালো থাকার পেছনের ঠিক একটা খারাপ কারণ তারা খুঁজে বের করবেই আর সবার সামনে তুলে ধরবে। হয়তো সেই কারণটা তুমি নিজেও জানো না তুমি কেমন, কিন্তু সে জানে তোমার কথা। তো এই মানুষগুলোকে না ভীষণ, মানে কি বলবো, ভয়ও লাগে অনেক সময়, আবার করুণাও হয়। তাদের নিজেদের তো সংসারে, তাদের নিজেদের জীবনে কোনো কাজ নেই, কে কী করলো, কে কী খেলো, কে কী পড়লো, সেটা নিয়েই তারা সর্বদা ব্যস্ত। আমার ক্যাবিনেটের ওপরের অংশটা অন্যরকমভাবে আজকে সাজাবো, সবসময় একই রকম তো ভালো লাগে না। তো যার জন্য ভাবলাম ডেকোরেশন করব। ডেকোরেশন করার জন্য এখানে ডিআইওয়াই ক্যান্ডেল বানাচ্ছি। ক্যান্ডেল বানানোর জন্য দেখলেই নর্মাল যে ছোট ছোট ক্যান্ডেলগুলো, সেগুলো ভেঙে নিয়েছি। আবার ওখান থেকে যে ক্যান্ডেলের ভেতরে সলতেটা থাকে সেটা বের করে নিয়েছিলাম। তো সেটা জলের মধ্যে গরম করে নিয়েছি, মানে ফুটন্ত জলে একটা বাটি বসিয়ে যেভাবে দেখালাম সেইভাবেই আর কি ক্যান্ডেলটাকে গলিয়ে নিয়েছি। তো এই যে কন্টেনারগুলো, এগুলো কন্টেনার আমি যে ক্রিমগুলো ইউজ করি সেই ক্রিমের। তো সেখানে এই যে সেই গলা যে মোমগুলো দিয়ে দিয়েছি, তার সাথে ওই সলতেটাই ব্যবহার করেছি। আর এই যে কালারগুলো, এগুলো আয়ুষ্মানের পুরনো যে ক্রেয়নগুলো ছিল, ক্রেয়নগুলো দেখো মোমের মধ্যে দিয়ে দিয়েছি, ক্রেয়নটা গলে গেছে। আর এখানে কিন্তু ডাইরেক্ট আগুনের মধ্যে আমি মোমটাকে বসাইনি, দেখলেই গরম জলের মধ্যে বসিয়েছি। আর গ্যাসের হিটটা কিন্তু লো করে রাখা ছিল। তো এইভাবে ক্রেয়ন দিয়ে যেরকম কালার ইচ্ছে সেরকম কালার ক্যান্ডেল তৈরি করে নেওয়া যায়। আর এগুলো তো বেশিরভাগ ডেকোরেশনের কাজে লাগে, অতটা বেশি জ্বালানো হয় না। তারপরেও মাঝে মাঝে হঠাৎ করে অল্প সময়ের জন্য একটু জ্বালালেও মন্দ হয় না। এর মধ্যে চাইলে এসেনশিয়াল অয়েল দেওয়া যেত, তাহলে খুব সুন্দর একটা অ্যারোমা বের হতো, কিন্তু আমার কাছে এসেনশিয়াল অয়েল ছিল না। আর আমি এটাকে ডেকোরেশনের জন্যই আসলে বানাচ্ছি, খুব একটা বেশি জ্বালাবো না, কারণ আমি ঘরে খুব একটা ক্যান্ডেল জ্বালাই না, কারণ আমার ভীষণ ভয় লাগে। আয়ুষ্মানের না একদম ভরসা নেই, ও খুব আগুন ধরতে ভালোবাসে, মানে যদি একটা সলাই বা কিছু একটা পায় না, ওটা সেটা জ্বালানো শুরু করে। যার জন্য আমার ঘরে সলাই বলো, তারপরে তোমার লাইটার, এগুলো সব আমি দূরে দূরে সরিয়ে রাখি, যেন ওর হাতের নাগালে না আসে। আর যার জন্য এই যে ক্যান্ডেলগুলো খুব একটা জ্বালানো হয় না আর কি, শুধুমাত্র গুছিয়ে রাখার জন্যই রাখি, দেখতে খুব ভালো লাগে। তো এই যে এই জায়গাটাকে একটু অন্যরকম করে সাজালাম। এটা কিনলে অনেকটা দাম পড়ে যেত, কারণ দেখবে শপিং মলে এই ধরনের ক্যান্ডেলগুলো পাওয়া যায়, অনেকটা দাম নিয়ে নেয়। তো আমি ওখান থেকেই দেখে এসেছি যে একদমই নর্মাল জিনিসটার এতটা দাম নেয়। তো তোমাদের দাদা বলল যে এভাবে বানিয়ে নিলে কিন্তু হয়। তো আবার চাইলে আমি যে ছোট ছোট কাচের গ্লাসগুলো থাকে সেগুলোর মধ্যেও বানাতে পারতাম। তো আমি আসলে প্রথম দিন একটু বানিয়ে দেখলাম জিনিসটা কতটা কাজে লাগে বা কিভাবে বানানো যায়। তো আজকে যখন দেখলাম যে না, বানানোর পরে বেশ ভালোই হলো, তো ভাবলাম যে না, পরবর্তীতে যখন আবার দিওয়ালি আসবে বা যখন আবার ইচ্ছে হবে যে অন্যরকম করে ক্যান্ডেল বানাই, তখন এইভাবে নিজেই ঘরে বানিয়ে নেব, আর এবার থেকে ক্যান্ডেল কিনে আনবো না। আর দেখবে ক্যান্ডেল যদি থাকে না কালারফুল, তাহলে ডেকোরেশনের কাজে খুব ভালো লাগে।
লাগে আর কি। ঘরটা খুব অল্পের মধ্যে সীমিত জিনিসের মধ্যে সাজিয়ে রাখা যায়। বা সন্ধেবেলা এইভাবে একটু জ্বালিয়ে রাখলাম, আবার মোমটা যখন শেষ হয়ে যাবে এই কন্টেনারের মধ্যে আবার নতুন করে কিন্তু মোম দিয়ে সুন্দর করে বানিয়ে নেওয়া যাবে। তো আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে বা এই ধরনের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক মোটিভেট করে। আর তোমরা চাইলে আমার ব্লগগুলো শেয়ারও করতে পারো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিতে পারো। আর আমার ডিআইওয়াই ক্যান্ডেলগুলো ঠিক কেমন লাগলো সেটাও জানিও।